অদিতি মুন্সি, রাজারহাট গোপালপুরের প্রাক্তন বিধায়ক, তাকে এবার জিজ্ঞাসাবাদ। প্রাক্তন তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ পুলিশের। কেন দেবরাজের গ্রেফতারির পর পুলিশ গেল অদিতিকে জিজ্ঞাসাবাদ করতে? কি কি প্রয়োজন, কি কি প্রশ্ন? সরাসরি চলে যাব অনুপের কাছে। অনুপ, দেবরাজ চক্রবর্তী গ্রেপ্তার হওয়ার পরে তার স্ত্রী অর্থাৎ অদিতি মুন্সি, প্রাক্তন বিধায়ক, তাকে 6 ঘন্টা জিজ্ঞাসাবাদ বিধাননগর পুলিশের বাগুইআটি থানার পুলিশের পক্ষ থেকে দীর্ঘ তাকে জিজ্ঞাসাবাদ করা হলো। তার কারণ হিসাবে লক্ষ্য করা যায় দেবরাজ চক্রবর্তীর একাধিক তথ্য পাওয়ার জন্যই অদিতি মুন্সি তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। যে সমস্ত ফোন থেকে প্রথম ফোন এসেছিল বা ফোন গিয়েছিল, যে দেবরাজ ঘনিষ্ঠ এক সঙ্গী তার সঙ্গে ছিল, তার মাধ্যমে কিন্তু কথোপকথন হয়েছিল, সেই সমস্ত তথ্য পাওয়ার জন্য। অন্যদিকে দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সি ঘনিষ্ঠ যে সমস্ত যারা ছিল এবং তাদের যে বাড়ি, বেশ কয়েকটি সম্পত্তি রয়েছে, সেই সমস্ত একাধিক জায়গায় পুলিশের পক্ষ থেকে তল্লাশি করা হয়। সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি যেমন উদ্ধার হয়েছে, একাধিক সরকারি নথি উদ্ধার হয়েছে এবং দেখা যাচ্ছে দক্ষিণ দমদম পৌরসভা থেকে বিধাননগর পৌরসভা সংক্রান্ত একাধিক তথ্য উদ্ধার করা হয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় বলা হচ্ছে একটি ল্যাপটপ উদ্ধার করতে পেরেছে, যে ল্যাপটপের মধ্যে গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য রয়েছে। ল্যাপটপ কিন্তু তদন্তে অগ্রগতি আনার জন্য সঠিক ভূমিকা পালন করতে পারে বলে এমনটা মনে করছে। কিন্তু দেবরাজ চক্রবর্তী গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে তার স্ত্রী অর্থাৎ প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করলো, প্রায় 6 ঘন্টা জিজ্ঞাসাবাদ করলো বিধাননগর পুলিশের পক্ষ থেকে। বেশ, বিধাননগর পুলিশের পক্ষ থেকে 6 ঘন্টা জিজ্ঞাসাবাদ। রক্ষা কবচ রয়েছে অদিতি মুন্সির, কিন্তু রক্ষা কবচ ছিল না দেবরাজ চক্রবর্তীর। দেবরাজ চক্রবর্তী কোথায় কোথায় গিয়েছিলেন, জালে দেবরাজ কোথায় কোথায় গিয়েছিলেন, কিভাবে ধরা পড়লেন, এই পুরোটা বলবে অনুপ। আরো একবার জানবো অনুপ। প্রায় 10 দিন হোটেলে গা ঢাকা দিয়েছিলেন। আবার যাব, রাঁচি ব্যবসায়ীর রিসর্ট তৈরিতে দেবরাজের টাকা, কিভাবে ধরা পড়লেন দেবরাজ চক্রবর্তী? অনুপ, দেখো, দেবরাজ চক্রবর্তী তার যখন জামিন আদালতে নাকচ হয়ে যায়, তার পরবর্তী ক্ষেত্রে দেবরাজ চক্রবর্তী গা ঢাকা দিয়েছিল। প্রথমে লক্ষ্য করা যায় উত্তরবঙ্গ হয়ে তিনি কিন্তু পালিয়ে গিয়েছিলেন এবং ক্যাশ টাকা নিয়ে তিনি গিয়েছিলেন বিপুল পরিমাণে। প্রথমে বেশি জায়গায় যখন তিনি থাকতেন, বেশি দিন থাকতেন না, বেশ কয়েকদিন কিন্তু সেখানে গা ঢাকা দিতেন। পরবর্তী ক্ষেত্রে জায়গা চেঞ্জ করতেন, অর্থাৎ বিভিন্ন জায়গায় তিনি কিন্তু ছিলেন। উত্তরবঙ্গের শেষ কালিম্পংয়ের একটি জায়গায় তিনি বেশ কয়েকদিন ছিলেন। তার পরবর্তী ক্ষেত্রে তিনি বুঝতে পারেন সেখানে থাকলে বেশ দিন গ্রেপ্তার হয়ে যেতে পারেন। তার পরবর্তীতে লক্ষ্য করা গেল ভিন রাজ্যে তিনি পালিয়ে যাওয়ার করলেন। কোথা থেকে গেলেন সে পথ দেখলে দেখা যাবে যে পুরুলিয়া হয়ে তিনি একেবারে ঝাড়খণ্ড যে বর্ডার, সেই বর্ডার হয়ে কিন্তু পালিয়ে যাবে। কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে ঝাড়খণ্ডের কাছে রাঁচির ঠিক আগের কাছেই একটি জায়গা, যার সঙ্গে পূর্ব পরিচিত ছিল, যার ব্যবসায় দেবরাজ চক্রবর্তী কয়েক কোটি টাকা লেনদেন করেছিল এবং সেখানেই লক্ষ্য করা যায় যে এই একটি রিসর্ট, সেই রিসর্টে কিন্তু দেবরাজ চক্রবর্তী প্রায় 10 দিন ছিলেন এবং যে ঘরে তিনি ছিলেন তার সঙ্গে দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ তিনি গিয়েছিলেন এবং তার ফোনের মারফত কিন্তু একাধিক ব্যক্তিদের সঙ্গে কথোপকথন হয়েছিল। এবং ইতিমধ্যেই তার পরবর্তী ক্ষেত্রে বেঙ্গল স্টেটের পক্ষ থেকে দেবরাজ চক্রবর্তী তাকে গ্রেপ্তার করা হয় এবং দেবরাজ চক্রবর্তীর একটি মোবাইল ফোন ইতিমধ্যেই সেখান বাজেয়াপ্ত করা হয়েছে এবং এই মোবাইল ফোন তার নামে সিম ছিল না, অন্যত্র ফোনে ব্যবহার করা হচ্ছিল, এমনই তথ্য পায়। কিন্তু দেবরাজ চক্রবর্তীকে দেখলে দেখা যাবে যে ব্যবসায়ীর হোটেলে ছিল, আগে থেকে পূর্ব পরিচিত ছিল এবং সেখানে মূলত এই ব্যবসায়ীর হোটেলে কোটি টাকা লেনদেন তথ্য পালিয়েও পার পেলেন না দেবরাজ চক্রবর্তী, কারণ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে বহু অভিযোগ, অত্যাচারের অভিযোগ, খুনের হুমকির অভিযোগ এবং গোটা দক্ষিণ দমদম, বিধাননগর, এই সমস্ত এলাকায় উত্তর 24 পরগনা জুড়ে তার বিরুদ্ধে অভিযোগ দাদাগিরির। আর সেই অভিযোগে আগে থেকেই মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন যে এই দেবরাজ চক্রবর্তী পার পাবেন না, এরকমই হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তরুণ আইনজীবী প্রতিবাদী যাকে আপনারা 27,000-এরও বেশি ভোটে জিতিয়ে একটা ডাকাতকে হারিয়ে দিয়েছেন। তরুণ জ্যোতিকে বলবো এফআইআর এর কপিগুলো, সার্টিফিকেট কপিগুলো আমার কাছে পাঠাবেন ভাই। ওই ভাইবোর যে টেনিয়াটা এখানে ছিল আর কোথায় গেছে? অনেক মামলা দিয়েছে, অত্যাচার করেছে, 21-এর পরের অত্যাচার। আমি তো মনে করি ব্রিটিশরাও এত অত্যাচার করেনি, ওরা যে অত্যাচার পুষ্পা ঝুঁকে গেছে বলেছিল, ঝুঁকতে ঝুঁকতে পুষ্পা হারিয়ে গেছে। এখানেও যে ডাকাতটা আছে পুলিশ মন্ত্রীর উপরে ছেড়ে দেয়, ডাকাতটাকে ঠিক করা দায়িত্ব। মুখ খুলতে পারতেন না কেউ, গোটা উত্তর 24 পরগনায় কেউ মুখ খুলতে পারতেন না দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে।
কিন্তু অভিযোগের পাহাড়ে অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী গ্রেফতার হতেই বহু অভিযোগ সামনে আসছে অভিযোগকারীরা সামনে আসছেন একের পর এক, যারা সহ্য করেছেন গত 11 বছর ধরে দেবরাজ চক্রবর্তী যেভাবে অত্যাচার করেছেন বলে অভিযোগ উঠেছে। রৌনকের কাছে যাব। রৌনক, কি কি অভিযোগ উঠে আসছে? দেখো, একদিকে যেমন তোলাবাজির একসঙ্গে অপরাধমূলক ষড়যন্ত্র করা এবং আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে, পাশাপাশি খুনের হুমকিরও কিন্তু অভিযোগ রয়েছে এই দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে। মূলত এই একজন কোনো প্রমোটার নয়, এরকম বহু প্রমোটার রয়েছে যাদের কাছ থেকে এই দেবরাজ চক্রবর্তী এবং তার সহযোগীরা কার্যত লক্ষ লক্ষ এবং কারোর কাছ থেকে কোটি কোটি টাকা তুলেছিলেন এবং টাকা না দেওয়ায় খুনের হুমকি পর্যন্ত দিয়েছিলেন এই দেবরাজ চক্রবর্তী, এমনটাই কিন্তু অভিযোগ। এবং তোমার জানিয়ে রাখবো, পাশাপাশি যেমনটা তরুণজ্যোতি তিওয়ারি অভিযোগ করেছেন, প্রায় 1300 কোটি টাকার সম্পত্তি রয়েছে এই দেবরাজ চক্রবর্তী। এবং কিভাবে এই টাকা তিনি রেখেছিলেন, কারণ যেটা জানা যাচ্ছে যে নগদ টাকায় তিনি এই তোলা আদায় করতেন এবং তার একটি কোম্পানি ছিল, সেই কোম্পানির মাধ্যমেই কিন্তু এরম কোটি কোটি টাকার ট্রানজাকশন করেছিলেন। অর্থাৎ পুলিশের অনুমান তাহলে সেই কোম্পানির মাধ্যমে কালো টাকা সাদা করতেন দেবরাজ চক্রবর্তী। এবং উত্তর চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকা জুড়ে জমি জবরদখল থেকে শুরু করে ফ্ল্যাট জবরদখল এবং এরম ভাবেই জমি প্রতি লক্ষ লক্ষ বা কোথাও কোটি কোটি একদম আমরা আসবো, সকাল থেকে দেখাচ্ছি, আরো দেখাবো রৌনক, এবং দেখাবো যিনি প্রথম অভিযোগ করেছিলেন, মার খেতে হয়েছিল যে প্রমোটারকে, রক্তাক্ত হতে হয়েছিল যাকে, সেই প্রমোটার তিনি স্টুডিওয়ে আসবেন আর কিছুক্ষণের মধ্যেই। আমরা এবার বারাসাত আদালতে চলে যাব। বারাসাত আদালতে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে পেশ করা হবে। 14 দিনের পুলিশ হেফাজত চাইবে পুলিশ। সরাসরি চলে যাব, জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, কি অবস্থা বারাসাত চত্বরে? অনেকে অভিযোগ করছেন যে এই রকম কোট আনকোট অত্যাচারীকে নিয়ে আসা হচ্ছে, পুলিশ একেবারে তাকে প্রচন্ড নিরাপত্তা দেওয়া দিচ্ছে, কারণ এর মধ্যে তো অবশ্যই হাইকোর্টের গাইডলাইনও আছে, ডিম ছোড়া বা এই ধরনের কিছু। এই ডিম নিয়েও কি প্রস্তুত ওখানে লোকজন? একদম, দেখো এই মুহূর্তে কিন্তু বারাসাত আদালত চত্বরে, অর্থাৎ একদম আমি আদালতের মধ্যে রয়েছি। এখানে কিছু সময়ের মধ্যে কিন্তু দেবরাজ কে তাকে নিয়ে আসা হবে, কিন্তু তার আগে তুমি দেখতে পাচ্ছ প্রচুর পুলিশি নিরাপত্তা। তার কারণ একদিকে হাইকোর্টের নির্দেশ যে কোনো আসামিদেরকে এই ডিম ছোড়া বা ডিম থেরাপি করা যাবে না। অন্যদিকে যারা কোর্ট চত্বরে বা যারা কোর্টের আদালতে যারা কাজ করে, অর্থাৎ যারা আইনজীবী রয়েছেন বা সাধারণ মানুষ রয়েছেন, তারা কিন্তু প্রচুর পরিমাণে তারা ইতিমধ্যে আদালত চত্বরে এসে ভিড় জমিয়েছে এবং তাদের প্রত্যেকের হাতেই কিন্তু ডিম রয়েছে। অর্থাৎ একজন অভিযুক্ত এবং যিনি মানুষের দীর্ঘদিন ধরে মানুষকে অত্যাচার করেছে, তাকে কেন এই ডিম ছোড়া বা তাকে নিয়ে প্রতিবাদ করা যাবে না, এই অভিযোগে তারা প্রচুর ক্ষোভ রয়েছে। আমরা দেখাবো যে আজকে এই আদালতে কি হয়, দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে কি পদক্ষেপ করে আদালত। অবশেষে গতকাল পুলিশের জালে প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী, বেঙ্গল এসটিএফ গতকালই তাকে পুরুলিয়া ঝাড়খণ্ড সীমানা থেকে গ্রেফতার করে। অভিষেক ঘনিষ্ঠ এই দেবরাজ চক্রবর্তী হাইকোর্টে রক্ষা কবচের আবেদন জানিয়েছিলেন দেবরাজ এবং তার স্ত্রী প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি, কিন্তু শিশু সন্তানের কথা মাথায় রেখে অদিতি মুন্সি রক্ষা কবচ পেলেও রক্ষা কবচ পাননি দেবরাজ, আর রক্ষা কবচ না পেয়ে গা ঢাকা দেন তিনি। কিন্তু সেই ছক, ভিন রাজ্যে পালানোর ছক বানচাল। এসটিএফ এর তৎপরতায় শেষ রক্ষা হয়নি, অবশেষে পুরুলিয়া ঝাড়খণ্ড সীমানা থেকে ধৃত দেবরাজ। রাতে দেবরাজকে বাগুইআটি থানায় নিয়ে আসা হয়েছে, আজ দেবরাজকে বারাসাত আদালতে পেশ করা হবে। আরো জানবো বিস্তারিত, রৌনক আমার সহকর্মী রয়েছে সঙ্গে। রৌনক, অবশেষে দেবরাজকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ, কি কি অভিযোগ, মানে একাধিক অভিযোগ তো রয়েছে, অভিযোগের পাহাড় বলা যায়, কোন অভিযোগে তাকে গ্রেফতার করা হলো, কখন তাকে আদালতে তোলা হবে, আর কি কি জানা যাচ্ছে? দেখো, পুলিশ সূত্রে আমরা জানতে পারছি সম্প্রতি একজন প্রমোটার তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এবং খুনের হুমকির অভিযোগ করেছিল। লক্ষ লক্ষ টাকা তোলা চাওয়া হয়েছিল এবং না দেওয়ায় তাকে খুন করে দেওয়ার হুমকি করেছিল। সেই অভিযোগের ভিত্তিতেই বাগুইআটি থানার পুলিশ তদন্তে নামে এবং বেঙ্গল পুলিশের যে স্পেশাল টাস্ক ফোর্স, তাদের তত্ত্বাবধানে গতকাল এই পুরুলিয়া ঝাড়খণ্ড যে বর্ডার এলাকা, সেখান থেকে দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করা হয়।
তার অ্যাসোসিয়েটসদের যে লোকেশন, ফোনের টাওয়ার লোকেশন, সেই টাওয়ার লোকেশন ট্র্যাক করেই কিন্তু অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয় দেবরাজ চক্রবর্তী। এবং আজ ভোর 5টা নাগাদ বাগুইহাটি থানা, সেখানে তাকে নিয়ে আসা হয়। তারপরে তার যে শারীরিক পরীক্ষা আদালতে পেশ করার আগে, সেই শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে ইতিমধ্যে। আর আমরা যেটা জানতে পারছি, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বারাসাত আদালতে দেবরাজ চক্রবর্তীকে পেশ করা হবে। এবং পুলিশ সূত্রে খবর, পুলিশের তরফ থেকে ফুল টাইম পিসি অর্থাৎ 14 দিনের হেফাজতের যে আবেদন, সেই আবেদন তারা করবেন। কারণ একটি মাত্র অভিযোগ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে নেই, যে স্পেসিফিক কেসে তাকে গ্রেফতার করা হয়েছে তারপরে দেখা গেছে একাধিক অভিযোগ, কারণ যেহেতু ভুড়ি ভুড়ি অভিযোগ রয়েছে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে। জমি হাতিয়ে নেওয়া থেকে শুরু করে বেনামে সম্পত্তি, কোটি কোটি টাকা দুর্নীতির একটা অভিযোগ রয়েছে। সেক্ষেত্রে সেইগুলোও কিন্তু পুলিশের তরফ থেকে আজ আদালতে জানানো হবে। এবং আরও বিশেষত তিনি কিসের সঙ্গে যুক্ত রয়েছে বা তার পেছনে আর কারা রয়েছে, এই বিষয়টি জানতে একদমই এই সবকিছু এখন জানার চেষ্টা করবেন তদন্তকারীরা। সঙ্গে থাকো রৌনক। যার অভিযোগের ভিত্তিতে এই গ্রেফতারি, সেই প্রমোটার কিশোর হালদার, এই দেবরাজ গ্রেফতার হওয়ার পর কি বলছেন তিনি, আসুন শুনবো। 2025 সালে তখন আমার কাছে 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে দিয়ে 1 কোটি টাকা চেয়েছিল এবং লোকজন পাঠিয়ে মাথায় আমাকে রিভলভারের বাড় দিয়ে মেরে আক্রান্ত করেছিল 40-50 জন মিলে। আমি এফআইআর করেছিলাম, 3 জন অ্যারেস্ট হয়েছিল। বাকি যে কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, তিনি তখন অ্যারেস্ট হয়নি। এই দেবরাজের নেতৃত্বে তোলাবাজি, গুন্ডামি পুরো এলাকাটাকে পুরো ধ্বংস করে রেখে দিয়েছে। তারপরে একদিন আমাকে ফোন করে ওর অফিসে ডাকলো, ডেকে আমাকে বলছে যে সমরেশ চক্রবর্তীর সাথে ব্যাপারটা মিটিয়ে নাও, মানে কাউন্সিলরের সাথে দেখা করে টাকা পয়সা দিয়ে দাও। আমার নিজের প্রপার্টিতে নিজে কাজ করছি, মেরে আমাকে জমি থেকে বের করে দিয়েছিল আর বলছে টাকা দাও, 1 কোটি টাকা। আমি কিছু 27 লাখ টাকার মতো দিয়েওছিলাম। কাউন্সিলর যে ঘটনাটা ঘটিয়েছিল সেটাতে দেবরাজের সরাসরি হাত ছিল? সরাসরি হাত ছিল। শুধু তাই নয়, টাকা নেবে প্লাস স্কোয়ার ফিটে 450 টাকা 500 টাকা স্কোয়ার ফিটে কাজ দিতে হবে। আমার কাছে তো অডিও ভিডিও সব ছিল বলে তাও আমি বেঁচেছিলাম, আর নাই তো এরা পিষে মেরে ফেলতো। দেবরাজের নামে কমপ্লেন করেছিল না, তখন আমি দেবরাজের সাথে ডাইরেক্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে মানে ওতপ্রোতভাবে জড়িত। আমি কি করে দেবরাজের নামটা নিনি, কিন্তু নিউজ চ্যানেলকে আমি সবসময় বলেছি বড় মাথা আছে, ঠিক সময় মতো মাথাটা বলবো। আজকে সেই সময়টা এসছে। গুরুতর অভিযোগ প্রমোটারের, এবং এই অভিযোগের পরই বেঙ্গল এসটিএফ গ্রেফতার করেছে দেবরাজ চক্রবর্তীকে। আবারও রৌনকের সঙ্গে কথা বলবো। রৌনক, আর কি কি অভিযোগ রয়েছে? দেখা একেবারে একদিকে যেমন এই তোলাবাজির অভিযোগ, অর্থাৎ লক্ষ লক্ষ টাকা প্রমোটারদের কাছ থেকে তিনি তোলা তুলতেন এবং না দিলে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হতো। এবং শুধু দেবরাজ চক্রবর্তী একা নয়, তার সঙ্গে বেশ কয়েকজন অ্যাসোসিয়েট রয়েছে যাদেরকে দিয়েও এই কাজ তিনি করিয়ে থাকতেন। এবং এই একা কিশোর হালদার নয়, কিশোর হালদার ছাড়াও এরকম বহু প্রমোটার রয়েছে যারা কিন্তু ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করেছে। এবং তোমায় জানিয়ে রাখবো, তরুণজ্যোতি তিওয়ারি যে অভিযোগ সামনে এনেছিল যে নামে বেনামে প্রায় কোটি কোটি টাকার সম্পত্তি, প্রায় 1300 কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি মিলিয়ে তার এত পরিমাণ সম্পত্তি রয়েছে, যা কার্যত কিন্তু একটা পাহাড় প্রমাণ দুর্নীতির সমান। কারণ একজন কাউন্সিলর বা মেয়র পরিষদের সদস্য হয়ে তিনি যে ভাতা পান, সেই জায়গায় দাঁড়িয়ে কোটি কোটি টাকা তার কোথা থেকে এলো। এবং আমরা পুলিশ সূত্রে জানতে পাচ্ছি একটি কোম্পানি তিনি খুলেছিলেন, যেই কোম্পানির যে ট্রানজাকশন রিপোর্ট দেখা যাচ্ছে সেখানে প্রায় কোটি কোটি টাকা তার রয়েছে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে কোনোভাবে কি এই কালো টাকা সাদা করার জন্যই তিনি এই বেনামে কোম্পানিটি খুলেছিলেন। অর্থাৎ তার আয়ের উৎস কি, একদিকে যেমন তোলাবাজি প্রতারণার অভিযোগ, অন্যদিকে এরকমভাবে কিন্তু আর্থিক প্রতারণারও একাধিক অভিযোগ রয়েছে এবং নামে বেনামে কোটি